সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ সান্ধ্যকালীন আয়োজন জনতন্ত্র গণতন্ত্র দেখবার জন্য। আমরা জানি আপনারা অনেকেই বিশ্বকাপ খেলা দেখবার প্রস্তুতি শুরু করেছেন ইতিমধ্যেই। তারপরেও রাজনীতি নিয়ে আমাদের আলাপ করতেই হচ্ছে। আমাদের জনকল্যাণে, দেশের কল্যাণে, রাজনীতির কল্যাণে রাজনীতি নিয়ে আলাপ করতেই হয়। তো যারা এই অনুষ্ঠান দেখছেন এখন তাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানায়। আর যারা এই মুহূর্তে কোনো কারণে খেলাতে একটু বেশি ব্যস্ত দেখতে পাচ্ছেন না, তারা নিশ্চয়ই পুনরায় যখন প্রচারিত হবে রাত 2টা তখন দেখবেন। তখনও যদি ব্রাজিলের খেলার কারণে দেখার সুযোগ না হয় তাহলে তো ইউটিউবে থাকছে আর সকাল 6টায় আছে। তো যাই হোক, আমাদের সঙ্গে আজ আলোচনায় যোগ দিয়েছেন অধ্যাপক আবু সাঈদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী। আমাদের সঙ্গে রয়েছেন শরীফ নুরুল আম্বিয়া, সভাপতি বাংলাদেশ জাসদ, এবং রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যে কথা বলছিলাম, খেলারও একটা রাজনীতি আছে, বিশ্বকাপও রাজনীতির বাইরে নয়। তারপরে আমাদের দেশীয় রাজনীতি, ঘরোয়া রাজনীতির আলোচনা তো চলবেই, সবকিছু নিয়েই আমাদের দিনকাল। তো আজ আমরা নির্বাচনী চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব ভেবেছিলাম। কারণ গত কয়েক সপ্তাহ নিশ্চয়ই খেয়াল করেছেন নাজম ভাই, প্রধানমন্ত্রী বেশ অনেক ধরনের নির্দেশনা দিয়েছেন দলকে, যেটা আগে একদিন অধ্যাপক আবু সাঈদও ছিলেন সে অনুষ্ঠানে, এবং একটু বকাঝকাও করেছেন যে ঠিক মতো চলতে হবে, আস্থা অর্জন করতে হবে। এর মধ্যে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সেটা দিয়ে শুরু করি, যে আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং, বিএনপিও আসবে। তো অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি তাহলে আসছে, আমরা মোটামুটি কি নিশ্চিত ধরে নিতে পারি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। অতএব নির্বাচনে যদি তারা না আসে তাহলে সরকার গঠনের কোনো সম্ভাবনা নেই, আর সরকার গঠনের সম্ভাবনা না থাকলে জনগণের সেবা করবার কোনো সুযোগ নেই। কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে সামনের যে কোনো নির্বাচনেই যোগদান করা, অংশগ্রহণ করা এবং জনগণেরকে নিজের আদর্শ এবং তার কর্মসূচিগুলোকে জনগণের মাঝে উপস্থাপন করে বিজয় অর্জন করা জনগণের ভোটে। এটা কিন্তু সবসময় বিএনপি বলে আসছে, এবং বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। এখন গতবার আসেননি দেখেই কি প্রধানমন্ত্রী বললেন এটি? 14 সালে তো আর বিএনপি আসলো না। সেখানেই আমি আসছি। এখন কথা হলো যে তাহলে কেন এই প্রশ্নটা আমি আমার আলোচনা থেকেই বেরিয়ে আসবে, তাহলে কেন 2014 5 জানুয়ারির নির্বাচন নামক যে ঘটনাটি ঘটলো বা যে নাটিকাটি মঞ্চস্থ হলো, সেইখানে বিএনপি কেন অংশগ্রহণ করলো না? সেটা কিন্তু বিএনপির বক্তব্যটা স্পষ্ট ছিল যে আমরা অংশগ্রহণ করতে চাই, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি চাই, জনগণের ভোটের গ্যারান্টি চাই। সেই জনগণের ভোটের গ্যারান্টি পেতে হলে নির্বাচনকালীন সরকারের প্রয়োজন, নিরপেক্ষ সরকারের প্রয়োজন। কারণ আমরা দেখেছি যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না, এবং এর আগে স্থানীয় সরকারগুলোর নির্বাচন, এই যে এখন যে নির্বাচনগুলো হচ্ছে এই নির্বাচন, এগুলো প্রমাণ করে যে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচন নিরপেক্ষ হয় না। যেটা আওয়ামী লীগও বলেছিল, এবং বলেছিল বিধায়ী আওয়ামী লীগ 96 15 ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারাও তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিল। তো যে কারণে আমরাও তখন বলেছিলাম যে আমরা নির্বাচনে অংশ নিতে চাই, কিন্তু নিরপেক্ষ সরকারের অধীনে। সরকার যেহেতু নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করে নাই, আওয়ামী লীগ যেমনি 96-তে অংশগ্রহণ করেনি, আমরাও অংশগ্রহণ করিনি যে নিরপেক্ষ নির্বাচন মানে সরকার ছাড়া করব না। আচ্ছা, সেই যুক্তি বিএনপি দিয়েছে। তো এখন যখন প্রধানমন্ত্রী বলছে বিএনপিও আসবে, তাহলে কি আপনাদের ওই দাবি অর্জিত হতে যাচ্ছে বলে এরকম মনে হয়? যে আমরা জানি না যে সরকার কোন দিকে যাচ্ছে, তবে আমরা প্রত্যাশা করি যে 5 জানুয়ারি 2014 নির্বাচন দেশের ভেতরে এবং বাইরে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি, এবং সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে এ ধরনের প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না, সামনে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা সেজন্যই বলছি যে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করতে হলে এখন বেশ কয়েকটা জিনিসের প্রয়োজন হবে। একটা হলো, আমরা তাহলে ওই প্রসঙ্গে আসবো, একটু আলাপ করে নিই যে অন্যরা কে কি ভাবছেন, আপনার প্রসঙ্গে আসবো যে কি কি প্রস্তাব আপনাদের রয়েছে।
নুরুল আম্বিয়া যে কথা ওনারা বলছেন, ওনারা বরাবরই দাবি এরকম যে নিরপেক্ষ সরকার হতে হবে, বা বিভিন্ন সময় তারা প্রস্তাব দিয়েছেন। এখন সব চ্যালেঞ্জ ঘুরে ফিরে নির্বাচনকে ঘিরে। আরো তো চ্যালেঞ্জ থাকে একটা দেশের, কিন্তু আপনি যদি খেয়াল করেন সমস্ত আলোচনা এখন নির্বাচন নিয়ে, যত চ্যালেঞ্জ নির্বাচনের ঘাড়ে। আবার ওনারা যে প্রস্তাব করছেন সেটা কতখানি সরকার মানবেন, আবার প্রধানমন্ত্রী বলেছেন বিএনপিও আসবে। ধন্যবাদ। যে আলোচনার বিষয়বস্তু আপনি অবতারণা করেছেন, এটার বিএনপির পক্ষ থেকে ওনারা কিভাবে দেখছেন সেটা ওনারা বলেছেন, এবং সেটা প্রাসঙ্গিক আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতার যেটা প্রেসে বেরিয়েছে সেটাকে উনি রেফার করে বলেছেন, আপনিও রেফার করে কোশ্চেন করেছেন। তা আমি মনে করি যে নির্বাচন তো সংবিধানের একটা ধারাবাহিকতার অংশ, এটা করতে হয়। কে ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় থাকবে এবং রাষ্ট্র পরিচালনা করবে, সেটা একটা রিকগনিশন সে পায়, জনগণের ম্যান্ডেট পায়। তো সেই বিবেচনায় নির্বাচন আসছে, নির্বাচন করতে হবে। বিএনপি দুইবারই তো মাননীয় খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী ছিলেন, পাওয়ারে ছিলেন, অপোজিশন ছিলেন। এতে ওনারা গত ইলেকশন করেন নাই। কাজে এই ইলেকশানে ওনারা গত কয়েক বছরের যে সমস্ত কথাবার্তা বলছেন, বক্তৃতা, বিবৃতি, ভূমিকা সব কিছু নিয়ে আগামীতে আসবেন কিনা সেইটা একটা অনিশ্চয়তা ছিল রাজনীতির অঙ্গনে। তো এখন দিনকে দিন যত যাচ্ছে মনে হচ্ছে যে বিএনপি নির্বাচনে আসবে, সেটা জনগণের প্রত্যাশা করে। আমি জিনিসটা অন্যভাবে দেখি। সেটা হলো 5ই জানুয়ারি গত নির্বাচনের মধ্যে এটা পাওয়ারে তো একজন যাবে ইলেকশন হইলে। উনি যে কথাটা বলেছেন যে এটা গ্রহণযোগ্য হয় না, কিন্তু যা হয়ে গেছে, আমার মনে হয় যে বিএনপির কারণেই গত 5ই জানুয়ারি ইলেকশনটা এটা গ্রহণযোগ্যতা পেয়েছে, বিকজ অফ বিএনপির রোল। দ্বিতীয়টা ওটা হলো যে এই নির্বাচনের ফলাফলের সবচেয়ে খারাপ দিকটা হলো 5ই জানুয়ারির, সেটা হলো বাস্তবে আমাদের কোনো অপোজিশন নাই, এবং এটার জন্য দেশের মানুষ সাফার করেছে। আমি মনে করি গভর্নমেন্টও সাফার করেছে, এবং যারা রুলিং পার্টি, তারা রুলিং জোট এবং পার্টি, তারাও সাফার করেছে। প্রতিদিনই আলোচনা হচ্ছে কোন না কোন ভাবে সাফার করছে। এটা হলো মানে ভালো অপোজিশন থাকলে দেশটা ভালো চলে, ভালো অপোজিশন না থাকলে দেশটা ভালো চলে না। আমরা পাওয়ারে আছি, আমরা তো আমাদের কথা বলবো, কিন্তু আমাদের ত্রুটিগুলো লিগ্যালি এন্ড কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক ধরে দেওয়ার মতো প্র্যাকটিক্যালি কি তাহলে একটা ভালো রাজনীতি, ভালো অপোজিশন আমাদের আমার ইস্যুটা ওই জায়গায় যে আমরা পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা সরকার এবং একটা পার্লামেন্টারি সিস্টেম, যেহেতু কনস্টিটিউশনটা এরকম, একটা ভালো অপোজিশন আমরা পাই কিনা, কি অপোজিশন হবে না, কী রকমের ওনারা ফাইনালি আসবে কিনা, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ওনারা আসবেন, এবং সেজন্য সবাইকে প্রস্তুত হওয়ার কথা বলেছেন। আওয়ামী লীগের ইন্টারনাল প্রবলেম যেগুলো প্রধানত, সেগুলো মিটিগেট করার কথা বলেছেন, এবং এগুলো ফেস করার জন্য কী কী ইস্যুগুলো লোকাল থেকে শুরু করে ন্যাশনাল এগুলা তুলে ধরা যাবে, সেই বিষয়গুলাই আসলে কর্মী মহল এবং পলিটিক্যাল সার্কেলে সেটা তুলে ধরেছে। এগুলো পলিটিক্যাল অ্যানালিস্ট যারা, তারা কে কোন ইস্যু নিয়ে কীভাবে ফেস করবে সেগুলো তারা দেখবে। এটা প্র্যাকটিক্যাল এজেন্ডা হয়ে যাবে, এবং যার ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে সেটা তারা সামনে আসবে, কে কোন ইস্যুটা প্রায়র ইস্যু আকারে দেখবে। তো আমার বিবেচনা, আমি ওই কথাতে আসি আপনার এই প্রথম পর্যায়ে, সেটা হলো আমরা একটা ভালো ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ভালো ইলেকশন, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, একটা ভালো অপোজিশন, এটা আমরা পাই কিনা, দেশের মানুষ পাই কিনা, রাষ্ট্র পাই কিনা, এইটা হলো সবচেয়ে ভাইটাল জিনিস। দ্বিতীয় প্রসঙ্গ বলে আমি যাই একটু পরের বক্তার কাছে। দ্বিতীয় বিষয়টা হলো যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনটা কিভাবে, কি টার্মস অ্যান্ড কন্ডিশনে হবে, কি পরিবেশে হবে, সে বিষয়গুলো অনেকে তুলছেন। সেটা বিষয়গুলো তুলতেই পারেন, এটা বিষয়গুলো তুলতেই, কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে সমস্ত বিষয় যেটাই তোলেন না কেন, আমাদেরকে কনস্টিটিউশনে রিজলভ করেই যাইতে হবে, এবং কনস্টিটিউশনটা রক্ষার তাগিদেই আমাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে এবং নির্বাচনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, এটাই আমাদের কামনা। অধ্যাপক আবু সাইদ, দুজনের সমস্ত প্রশ্নগুলো আপনার উপরে গিয়ে পড়ছে যে নির্বাচন তো হবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থা, কিন্তু এত চ্যালেঞ্জ কেন, এত ভার কেন নির্বাচনকে নিয়ে? যেটা উনি কিছুটা বললেন যে সংবিধান মেনে হবে, আজম খান বলছেন যে তাদের কিছু শর্ত আছে, সেইটা সরকারকে মানতে হবে, তারপর তারা যাবেন, যেটা হয়তো উনি আরো পরে বলবেন। আপনার কি মনে হচ্ছে, এত চ্যালেঞ্জ কি নেওয়ার প্রয়োজন ছিল আমাদের? দেখেন, এই চ্যালেঞ্জটা একটু বেশি,
এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই চ্যালেঞ্জের কথা অকপটে বলেছেন। এখানে কিন্তু রাগঢাক করে তিনি বলেননি। তিনি বলেছেন যে সামনে নির্বাচন চ্যালেঞ্জিং এবং বিএনপি আসবে। চ্যালেঞ্জকে যে রাজনৈতিক দল মোকাবেলা করতে পারবে না কিংবা গ্রহণ করতে পারবে না, সে রাজনৈতিক দল কিন্তু খেলার মাঠ থেকে আউট হয়ে যাবে। চ্যালেঞ্জকে মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে এবং চ্যালেঞ্জকে মোকাবেলা করেই যারা বিজয়ী হয় তারা বিজয়ী হয়। আমার জীবনের প্রথম নির্বাচন 70 সনে, সেটা কিন্তু জাতির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। একদিকে এলেপো, যেখানে সমস্ত হাত পা বেঁধে দিয়েছিল, রাষ্ট্র নির্বাচিত হলেও সামরিক প্রধান ইয়াহিয়া খান কলমের খোঁচায় সমস্ত পার্লামেন্ট বাতিল করে দিতে পারেন, সংবিধান বাতিল করে দিতে পারেন, সব কিছু ছিল। এটা কিন্তু বিরাট চ্যালেঞ্জ আমাদের দিকে ছুড়িয়ে দেওয়া হয়েছিল। জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু সেই চ্যালেঞ্জকে গ্রহণ করেছিলেন বাঙালি জাতির পক্ষ থেকে, এবং সেই চ্যালেঞ্জ গ্রহণ করার ফলেই কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আজকে চ্যালেঞ্জ থাকবেই নানা দিকে। আজকে বিশ্ব পরিমণ্ডলে যে সমস্ত ঘটনা ঘটছে, গ্লোবালি, রিজনালি এবং দেশের অভ্যন্তরে যেসব ঘটনা ঘটছে, এ কোনোটাই চ্যালেঞ্জহীন না, সবগুলোই কিন্তু আজকে চ্যালেঞ্জের। কিন্তু আমাদের চ্যালেঞ্জ একটু বেশি মনে হয় না যে এটা নিয়মিত ঘটনা, সেটা না ঘটে প্রতিবার একটা অনিশ্চয়তা, চিন্তা ভাবনা। নির্বাচনটাই কিন্তু চ্যালেঞ্জিং, কারণ এই নির্বাচনে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা নিম্ন মধ্যায়ের দেশ থেকে প্রবৃদ্ধি অর্জন করে একটু উচ্চতার দিকে যাচ্ছি, এবং এই যাওয়ার ক্ষেত্রে সবসময় পৃথিবীর সব জায়গায় একটা সেই দেশে, যে দেশে এই উত্তরণ ঘটে, সেখানে কিন্তু অস্থিরতাটা বিরাজ করে, এবং সেখানে যাওয়া এবং না যাওয়া, এর যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক দল প্রস্তুত নয়, অথবা সেই ধরনের উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাদের কর্মসূচি কিংবা সেই ধরনের তারা যদি জনগণের সামনে জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য স্বপ্ন দেখাতে না পারে কিংবা পরিকল্পনা না করতে পারে, তাহলে সেই রাজনৈতিক দল কিন্তু নিঃশেষ হয়ে যায়। তাহলে অধ্যাপক আবু সাঈদ, যে বিএনপি যাচ্ছে না বা যাচ্ছে, এটা কি তাহলে স্বাভাবিক ঘটনা যে আমাদের এই প্রক্রিয়ার মধ্যে যে এরকম ঘটতে পারে? হ্যাঁ, এটা ঘটতে পারে, তবে এটা অস্বাভাবিক না। তবে আমি মনে করি যে বিএনপি নেতৃবৃন্দ, যেমন আমার 14 নেতৃবৃন্দ আছেন, বিজ্ঞ আইনজীবী এবং রাজনীতিবিদ, ছোটবেলাতে রাজনীতি করেছেন, তিনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলোকে আমি ওনার দলের কথা ধরবো না পরিমণ্ডলের কথা ধরবো না ব্যক্তিগত ধরবো। কিন্তু আমি যদি বিশ্লেষণ করে দেখি, তাহলে একটা জিনিস দেখি যে বর্তমান অবস্থার প্রেক্ষাপট যেটা বিরাজমান, সেই বিরাজমান প্রেক্ষাপটে বিএনপিকে অবশ্যই নির্বাচনে যেতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। কারণ যদি না যায়, কতগুলো বিএনপির জন্য আরও নেগেটিভ দিকে আসবে। না গেলে কি করতে হবে? তাকে আন্দোলন করতে হবে। সে আন্দোলনের সক্ষমতা আছে কিনা বিএনপির, সেটা দেখতে হবে, বুঝতে হবে, এবং মানুষ সেটা গ্রহণ করবে কিনা। 2 নম্বর কথা হলো যে আন্দোলন যদি তারা করে গণ অভ্যুত্থান ঘটাতে পারে, তাহলে কিন্তু একটা পজিটিভ দিক তাদের জন্য আসবে। সেটা আন্দোলনের মাধ্যমে যদি অর্জন করতে সেটাও পারে, তারা আসতে পারবে না। তাহলে বিকল্প কি? বিকল্প আরেকটা বিএনপির জন্য খড়গ ঝোলানো আছে, আইনি খড়গ। সেটা হলো এই যে বিএনপি যদি নির্বাচনে না যায়, তাহলে আরপিওতে যে কথাটা বলা আছে, নিবন্ধন সম্পর্কিত একটা সংশয় থেকেই যাবে, নিবন্ধন বাতিল হওয়ার সম্ভাবনাটাই আমার কাছে মনে হয় বেশি। তাহলে একটা দলের যদি নিবন্ধন না থাকে, তাহলে সেই দল, বাংলাদেশে যারা দাবি করেন যে বিরাট দল, বিশাল তাদের ভোট ব্যাংক, তাহলে এই ভোটাররা কোথায় যাবে? নেতৃবৃন্দ কোথায় যাবে? সংগঠন কোথায় যাবে? আমরা এবার সংগঠন কোথায় যাবে? আহমেদ আজম খানের কাছে এই পর্যায়ে ফিরতে পারি। তাকে প্রধানমন্ত্রী দর্শকের একটা ফোন আছে, নিয়ে নি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম, আমি মীর মোসাদ্দেক হোসেন, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। একটু নামটি আরেকবার যদি বলেন। আমি মীর মোসাদ্দেক হোসেন, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। বলুন মোসাদ্দেক ভাই। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, বর্তমান সংবিধানে আছে যে নির্বাচনকালীন সরকারটা গঠন করা হবে সংসদে প্রতিনিধিত্বকালীন সরকারের মাধ্যমে, এই দলগুলোর মাধ্যমে। কিন্তু বর্তমানে তো বিএনপি সংসদে নেই। তাহলে বিএনপি কি প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে নির্বাচনকালীন সরকার গঠন হবে ওখানে যাবে, না ওনারা বিকল্প কোনো ব্যবস্থা করবেন? তাছাড়া ওনারা বলছিলেন যে সহায়ক সরকারের একটা প্রস্তাবনা দিবে, গত 5 বছর ওনারা দিতে পারেননি। আসলে বিএনপি কোন পথে হাঁটতেছে? ওনারা তো প্রস্তাবনাও দিতে পারতেছে না। তা আমি এইটা আহমেদ আজম সাহেবকে। অনেক ধন্যবাদ মোসাদ্দেক ভাই।
আজম ভাই, আপনার কাছে অনেক প্রশ্ন জমেছে। একটা হলো যে আপনি যে বক্তব্য রাখছিলেন শুরুতে, আমি একটু কম সময় আপনাকে দিয়েছিলাম, সেটা অধ্যাপক আবু সাইদ বলেছেন যেটা কি আপনার ব্যক্তিগত হতে পারে, দলীয় হতে পারে, পরিমণ্ডলের হতে পারে। আবার প্রস্তাব সম্পর্কে বিএনপি যে কাঠামো চায়, দর্শকও প্রশ্ন করেছেন, ওনারা দুজনও বলেছেন। সব মিলিয়ে আমি প্রশ্ন করছি না, আপনি যদি উত্তর দেন। না, এই উত্তরগুলো মোটামুটি সকলের জানা, তবু এখানে বসছি, কিছু কথা তো বলতেই হবে। আমি শ্রদ্ধেয় সাইদ ভাই এবং শ্রদ্ধেয় আম্বিয়া ভাই দুজনের আলোচনায় শুনেছি। দেখুন, আমি সম্মানিত দর্শককেই বলবো যে সহায়ক সরকারের প্রস্তাবনাটা জাতির সামনে উপস্থাপন করবার কথা, সেইটা এখন সেই পরিবেশটা কিন্তু বিএনপি অত্যাচার নির্যাতনের জন্য সেই পরিবেশটা বিএনপি পায় নাই। আর তাছাড়া একটা কথা বলাই যায় যে সহায়ক সরকার মানে নির্বাচনকালীন সরকার, এটা তো একটা কনসেপ্ট তো সকলের মোটামুটি জানা। তো এখন যেহেতু আমরা সংসদে নেই, সেই হেতু যে সংক্ষিপ্ত সরকারটি হবে, যেটা দর্শকও বললেন, সেখানে আপনাদের প্রতিনিধিত্ব থাকবে, তো আর সেটা তো সেই প্রস্তাবনা বা সেইটা কিন্তু এর আগেই এই প্রস্তাবটা মাননীয় প্রধানমন্ত্রী করেছিলেন 14 নির্বাচনের আগে, তখন কিন্তু করেছিলেন। এইটা প্রস্তাবটা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান থেকে, ওটাই আমাদের আপত্তি ছিল যে না, তাহলে দলীয় সরকারের প্রধান যদি এটারও প্রধান হয়, তাহলে সেই নির্বাচনকালীন সরকারটি নিরপেক্ষ হবে না। কিন্তু কিছু পদ আপনাদের ছেড়ে দিতে চেয়েছিলেন। তো কাজেই এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমার মন্তব্যটা হলো যে আমরা 2014 নির্বাচনে যখন অংশগ্রহণ করিনি যে না, এই নির্বাচনটা নিরপেক্ষ হবে না, সেই নির্বাচনটা কি হয়েছে এটা বাংলাদেশের মানুষ ভুলেনি। মাত্র 5 বছর আগের, 4.5 বছর আগের কথা ভুলেনি যে সেটা আসলে নির্বাচন হয়েছে না নির্বাচন নামক একটা নাটক মঞ্চস্থ হয়েছে, সেটা কিন্তু মানুষ জানে। এখন ওই সময় কিন্তু সরকারের প্রত্যেকটা মন্ত্রী এবং সকলে বলেছিলেন যে আমরা নির্বাচনের পরেই দ্রুতই বিরোধী দল অর্থাৎ বিএনপির সাথে আলোচনা করে আমরা দ্রুত একটি নির্বাচনে যাব। সেটা কিন্তু সরকার সেই ওয়াদাটা রাখেনি গত 4.5 বছরে, এবং আরো 6 মাসও অর্থাৎ ডিউ টাইমে নির্বাচন হবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রীও সেটা বলেছেন। আমরা কিন্তু নির্বাচনে যাব না সেটা বলিনি, আমরা বলেছিলাম যে নির্বাচনে যেতে চাই, নির্বাচনের দলই আমরা, কিন্তু নির্বাচনে নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি চাই। এখন দেখুন, এই যে আমরা দেখছি যে খুলনার নির্বাচন, গাজীপুরের নির্বাচন, এরকম মডেলের নির্বাচন যদি আগামী সংসদ নির্বাচনে হয়, আর সেটা যদি ওই সংবিধান রক্ষার নিয়মের কারণেই হতে হয়, সংবিধান কোরআন বা বাইবেল নয়। সংবিধানকে আমরা অনেকবার পরিবর্তন করেছি। একটি গ্রহণযোগ্য নির্বাচন, জনগণের মতামতের সরকার, জনগণের ভোটের সংসদ প্রতিষ্ঠার জন্য আমরা আবারও পারি। এই ইউরোপের ইতালিতে ইতিমধ্যেই 6 মাস আগে, এই গত সপ্তাহের আগের সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, ডিসেম্বরের নির্বাচন। অতএব আমরা এটা দেশটা জনগণের, দেশটা স্বাধীন গণতান্ত্রিক। এই মাত্র 3-4 মাসের মধ্যে কি এত বড় কর্মযজ্ঞ হবে বলে মনে হচ্ছে? অন্তত আপনাদের রাজনৈতিক কথাবার্তায় তো মনে হচ্ছে না যে এরকম সংবিধান পরিবর্তন করে। আমরা কিন্তু সব সময়ই বলছি যে একটি নিরপেক্ষ, শুনেন, যদি সরকারের সদিচ্ছা থাকে যে আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করব নির্দলীয় সরকারের অধীনে, তাহলে কিন্তু এটার জন্য এখনো পার্লামেন্ট খোলা আছে। পার্লামেন্ট খোলা না থাকলেও রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করবার এখতিয়ার আছে, নানান, অর্থাৎ সরকারের আপনাদের প্রস্তাবটা না হলে কিভাবে আলোচনা করবে? যে জনগণ তো জানতে চায় যে আপনাদের প্রস্তাবটা কেমন, সেটা একটু কোনোভাবেই কি? আমাদের প্রস্তাব কিন্তু প্রথম থেকেই এটা যে আমরা নির্বাচনকালীন সরকার চাই। এখন সহায়ক সরকারের প্রস্তাবের মধ্যে নির্বাচনকালীন সরকারের কাঠামোটা, এটাই বিষয়। তো সেটা করে দিচ্ছেন না কেন? সেটা দেওয়ার পরিবেশটা কোথায়? আজকে আমাদের নেত্রী, যিনি 3 বারের প্রধানমন্ত্রী, তিনি একটি মিথ্যে মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে। আর সেই মামলায় জামিন পাওয়ার পরে যে মিথ্যে মামলাগুলোই ম্যাডাম খালেদা জিয়ার জামিন বারবার বাতিল করা হচ্ছে, সেখানে আমাদের পরিবেশটা কোথায়? এবং আমি আগে আলোচনায় বলেছিলাম যে আমাদের কয়েকটি শর্ত আছে, কয়েকটি প্রস্তাবনা আছে। তার প্রথম প্রস্তাবনা হলো যে আমাদের নেত্রীকে মুক্তি দিতে হবে এবং নির্বাচন করবার সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত হলো যে
এই খুলনা বা গাজীপুর মার্কার নির্বাচন নয়, জনগণের ভোটের নির্বাচন দিতে হবে, এবং সেই জনগণের ভোটের নির্বাচন মানেই কোনো দলীয় সরকারের অধীনে যে সেটা সম্ভব না, এই দলীয় সরকার বারবার প্রমাণ করেছে। অতএব একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের প্রয়োজন হবে। এটা মোটামুটি কাঠামোটা যদি বুঝে থাকি। মোটামুটি হ্যাঁ, কারণ আপনি বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি, আমাদের দেশটা কিন্তু এই ইরাক নয়, লিবিয়া নয়, মিশর নয়, বা এই ধরনের কোনো কর্তৃত্ববাদী দেশ বা রাষ্ট্র নয়। এটা গণতান্ত্রিক বাংলাদেশ। এখানে জনগণের একদিনের স্বাধীনতা 5 বছর পর পর, সেই স্বাধীনতাটাও আমরা খর্ব করে ফেলেছি। অতএব আমরা মনে করি যে না, জনগণ 5 বছর পর পর নির্ধারণ করবে তাদের ভোটের মধ্য দিয়ে। আমরা একটা স্লোগান দেই, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এখন কিন্তু সেগুলো নাই। আমার ভোট আমি দিতে পারবো না, আপনি কষ্ট করে কেন্দ্রে এসেছেন, আপনার ভোট আমরা দিয়ে দিয়েছি, ধন্যবাদ আপনাকে, আপনি চলে যান। ভাই এখনো তো ধরুন 3টা সিটি কর্পোরেশনের নির্বাচন বাকি, জাতীয়, আমরা আগামকে বুঝতে পারবো সবগুলো আপনারা যে অভিযোগটি নিয়ে আসছেন সেরকম তো নাও ঘটতে পারে। দেখুন, যখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক, আমি চাই না, বাংলাদেশের মানুষ কিন্তু আশায় বুক বেঁধেছিল। কিন্তু খুলনা নির্বাচনের পরে মানুষ কিন্তু আশাহত হয়েছে। এরপরে গাজীপুর নির্বাচনের পরে মানুষের হৃদয় ভেঙেছে, রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ে। এরপরে কিন্তু মানুষ আর আস্থায় নিতে পারছে না যে সামনের 3টি নির্বাচন কেমন হবে এবং জাতীয় সংসদের নির্বাচন কেমন হবে। এজন্যই মানুষের চাওয়া পাওয়া, আমাদের ভোট আমরা দিতে চাই এবং আমরা দলীয় সরকারের অধীনে সেই ভোটটি দিতে পারব। অধ্যাপক আবু সাইদ বললেন যে সাম্প্রতিক নির্বাচনে বিএনপি বা তার সমর্থকদের হৃদয় ভেঙে গেছে, তাদের প্রত্যাশা মতো নির্বাচন হয়নি। আর যেটা আজম খান বললেন একই সঙ্গে যে খালেদা জিয়ার মুক্তি হতে হবে, যদি ওনার কথা আমরা সারাংশ করি, আর নিরপেক্ষ একটা সরকারের কাঠামো। তো চ্যালেঞ্জ তো অনেক বেড়ে যাচ্ছে। এত চ্যালেঞ্জের পরেও প্রধানমন্ত্রী বলছেন বিএনপি নির্বাচনে আসবে, তাহলে কি দাবিগুলোর ব্যাপারে সরকারের কোনো না, বিএনপিকে নির্বাচনে আসতে হবে তার নিজেদের দলের স্বার্থে। সেটা আপনি আপনার প্রথম অংশ বলেছেন। প্রথম অংশে আমি বলেছি, সেটাই আমি বিশ্বাস করি এবং অ্যানালিসিস বিশ্লেষণ করে আমার তাই মনে হয়, আমার কাছে ওই প্রতীয়মান হয় এবং এটা বিশ্বাসের রূপ নিয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে পরিষ্কারভাবে তিনি অকপটে বলেছেন। আমি যে কথা বলতে চাই, যে দেখেন, নিরপেক্ষতার গ্যারান্টি কেউ দিতে পারে না। নিরপেক্ষ বলে কোনো শব্দও নাই ডিপ্লোমেসিতে। নিরপেক্ষ এই যে শব্দটা, এই শব্দ কিন্তু নাই। আমি একটু রেফারেন্স দিয়ে বলি, 5ই সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের সময় মিসেস গান্ধী, উনি আমেরিকা গিয়েছিলেন, নিক্সনের সাথে বৈঠক করেছিলেন। তখন নিক্সন ওনাকে বলেছিলেন, মিসেস গান্ধীকে, ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধীকে বলেছিলেন যে ভারত তো জোট নিরপেক্ষ, আপনি কেন একটা জোটে গিয়ে বাংলাদেশকে সাহায্য করছেন? তখন কিন্তু তিনি একটা কথা বলেছিলেন, উত্তরটা ছিল এই যে কখনো কখনো কোনো জাতিকে ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে একটাকে বেছে নিতে হয়। আমি এখানে যদি চুপ করে থাকি, নিরপেক্ষ থাকি, তার অর্থই হলো এই, আমি অন্যকে প্রশ্রয় দিচ্ছি। আমি নির্বাচনের ক্ষেত্রে তা বলছি না, তবে এটা বলছি যে গ্যারান্টি কেউ কাউকে দেয় না। ওনারা তো ধরেন ওনারা একটা কাঠামো চাচ্ছেন সম্ভবত, যদি বুঝি যে রাজনৈতিক সরকার থাকবে না এরকম। এর আগে যেমন ছিল, ওরা পার্লামেন্টে ছিলেন, পার্লামেন্ট গভর্নমেন্টে একটা অন্তর্বর্তীকালীন বলেন একটা হতে পারে, কিন্তু এখন পার্লামেন্টের অনুযায়ী ওনারা যে আগের প্রস্তাবগুলো নিয়ে কথা বলছেন, এগুলো এখন আর মানে সেই সুযোগও নাই। আর 2 নম্বর কথা হলো যে আপনি মুক্তি চাচ্ছেন, নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন, এবং তত্ত্বাবধায়ক সরকারের কি পরিণত ছিল, কি হয়েছিল, সব ঘটনা বলে কিন্তু আমরা জানি। এবং ইয়াজউদ্দিন সাহেবের শেষ পর্যন্ত কি পদক্ষেপ ছিল, সেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, তার প্রকৃতি, তার রূপ, কদর্য রূপ, সব কিছু আমরা জানি। সেজন্য সেটা না নিয়ে এসে বরং জনগণের প্রতিনিধিদের উপর যদি আস্থা থাকে, তাহলে অবশ্যই প্রধানমন্ত্রীকে সামনে রেখে যে অন্তর্বর্তীকালীন বলেন আর নির্বাচনকালীন সরকার বলেন, সেটাকে মেনে নেয় যথার্থ। কারণ পৃথিবীর সব দেশই আছে, সব দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি অধিকাংশ দেশে আছে। ওনারা বারবার বলছেন যে ওনারা তো আস্থা রাখতে চেয়েছিলেন, কিন্তু খুলনায় আস্থা রাখতে পারলেন না। দেখেন, এটা নাম্বার 1 স্থানীয় সরকার নির্বাচন। নাম্বার 2, এখানে কাউন্সিলররা নানা ধরনের কায়কারবার করে।
3 নম্বর কথা হলো যে ওই সমস্ত নির্বাচনে আঞ্চলিকতার বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জাতীয় ইস্যুর থেকে। মানে আপনি বলছেন জাতীয়তে এই ধরনের দুই একটা বিষয় আর 2 যেটা নম্বর বলছেন থাকবে না। না থাকবে না তা না। এখানে যদি ওনারা সত্যিকার অর্থেই ইতিবাচকভাবে নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন, তাহলে কিন্তু ওনাকে ভ্যানগার্ড হিসাবে সব জায়গায় কাজ করতে হবে। এবং নির্বাচন প্রক্রিয়া কি পরিবর্তন করা দরকার, নির্বাচন তার প্রধানমন্ত্রী করবেন না, নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য কি প্রস্তাব, সেই প্রস্তাবগুলো ওনারা কিন্তু এখনো দৃশ্যমান করেনি, মানুষের সামনে আসেনি। এই করলে নির্বাচন কমিশন শক্তিশালী হয়। প্রধানমন্ত্রী যে অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে বলছেন যে বিএনপিও আসবে, তোমরা হ্যাঁ, প্রস্তুতি নিয়ে এটা ফেলো। ঠিক বিএনপির অন্য কোনো গতি নেই, সেজন্য তাকে আসতে হবে। এটা পজিটিভ ধরেই তাদের কাজ শুরু হয়েছে এবং বিএনপি কাজ শুরু করছে, এটা বুঝি। গ্রামে গঞ্জে আমরা যা কাজ করি, বিএনপি যে কাজ শুরু করেনি তা না। ওনারা বলছেন নির্বাচনমুখী দল, ওনাদের হ্যাঁ, হয়তো প্রস্তুতি আছে। হ্যাঁ, প্রস্তুতি নিক এবং এটাকে শক্তভাবে ধরে তারা যদি নিজ পর্যায় থেকে পোলিং এজেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন স্তরে স্তরে নির্বাচনের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যদি শক্তিশালী করে আসেন, তাহলে কিন্তু ওনারা চ্যালেঞ্জ মোকাবেলা করার কথা যে বলছেন, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন। আর অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়, এটা ইতিহাসের শিক্ষা। বাংলাদেশ জাসদ কি ভাবছে, অধিকার আদায় করে নিতে হবে? আজম ভাইরা বলছেন যে তাদের নেত্রীর আগে মুক্তি দিতে হবে, মানে একই সঙ্গে সরকারের একটা কাঠামো সম্পর্কে তিনি মোটামুটি ধারণা দিয়েছেন। এখন নেত্রীর মুক্তির ব্যাপারে তো আর আমরা বলতে পারবো না, এটা আইনগত বিষয়, আমাদের বলার অধিকারও এখানে নাই। এখন সব মিলে তো এখানেই আলোচনা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। উনি না, এখানে আলোচনাই হচ্ছে, কোনো চ্যালেঞ্জিং কিছু নাই। তো উনি যে কথাগুলো বলছেন, আমি মানে কয়েকটা ইস্যুর উপরে, আমি 3টা ইস্যুর উপরে আমি জাস্ট আমার অবজারভেশনগুলো বলবো। 1 নম্বরটা হলো অবজারভেশন বা অভিজ্ঞতার কথা বলবো। সে একটা হলো যে ওনারা যেসব দাবিগুলো করেছেন এগুলো আদায় করে নিতে হবে, এটা কেউ দেবে না। মানে মাঠে নামতে হবে। 82 থেকে 90 সনে একটা আন্দোলন হয়েছে, তখন ভোট নিয়ে বিশাল সমস্যা ছিল আন্ডার মার্শাল ল গভর্নমেন্ট, এবং সেটা অনেক রক্ত দিয়ে সেটা আদায় করা হয়েছিল। সেটা তখন এই আপনার কেয়ারটেকার ইস্যু আসছে। তারপরে এই কেয়ারটেকার আসার পর যতগুলো ইলেকশন আমি বলছি একমাত্র 91 সাল ছাড়া সমস্ত ইলেকশনগুলা এই ফ্রেমে যে আসছে, সমস্ত ইলেকশনের পর গভর্নমেন্ট বিতর্কিত এবং তার ইলেকশনটাও বিতর্কিত ছিল। যারা হারছে তারা সবাই এটা নিয়ে বিতর্ক করছে, বয়কট করছে, সব রকমই হয়েছে। কালে এই যেটার বিতর্কের অবসান করতে পারছে না, তো সেটাকে আবার চর্চা করার দরকারটি আমি বলি যে এটা চর্চা করার কোনো দরকার নাই। একটা দর্শক ফোন আছে, আপনার কাছেই ফিরবো, ফোনটা নিয়ে নি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ধানমন্ডি থেকে আতাউর বলছি। আমার প্রফেসর আবু সাইদ এবং জনাব নুরুল আম্বিয়াকে একটা প্রশ্নটা হচ্ছে, দেশের বৃহত্তর স্বার্থে দেশের শান্তি রক্ষা করে আপনার প্রয়োজন হলে সংবিধান কি সংশোধন করা যায় না সব দলকে নির্বাচনে আনার জন্য? 1990 সনেও তো আপনার ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন ছিল না সংবিধানে, অথচ জাস্টিস শাহাবুদ্দিনকে তখন প্রধান করে 3 জোটের রূপরেখা অনুসারে তখন আপনার নিরপেক্ষ আপনার একটা ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে নির্বাচন হয়েছে। এখন আমরা জনগণ চাই, আমরা ভোট দিতে চাই। আমরা 2014 সনে ভোট দিতে পারিনি এবং দেশে যাতে একটা অস্থিতিশীল বিশৃঙ্খলা পরিবেশ না হয়, তো ইচ্ছা করলে তো যেখানে 16 বার সংবিধান সংশোধন করা হয়েছে, সংবিধান তো কোনো কোরআন নয়, সংবিধানের জন্য দেশ না, দেশের জন্য সংবিধান। তো দেশের বৃহত্তর স্বার্থে ইচ্ছা করলে সংবিধানকে সংশোধন করা যায়। আর যেহেতু আওয়ামী লীগ এত উন্নয়ন করেছে, দেশকে অর্থনৈতিক অনেক উন্নয়নের উপরের দিকে নিয়ে গেছে, তো দে শুড হ্যাভ কনফিডেন্স। এইটাই আপনার সংবিধান সংশোধন। অনেক ধন্যবাদ। আমরা আপনার কথা আমরা একটা ব্রেকে যাব, তারপরেও আসবো, আপনি একটু যদি সংক্ষেপে 1 মিনিট বলেন। এটা হলো যে পরের ইলেকশনগুলা যেখানে কেয়ারটেকারে হয়েছে, যেমন লতিফুর রহমান সাহেবের পরে তো যারা এটা তো আওয়ামী লীগ ভালো রেজাল্ট পায়নি, তাই না? তো এখন জিনিসটা কেয়ারটেকার এটা সবটা হয়ে যাবে আমি সেটা মনে করি না, এবং সমস্ত ইলেকশনের পরেই সেটা বিতর্ক হয়েছে। আমি এটা বলবো যে আমাদের এখানে রাজনীতির অঙ্গনে 5ই জানুয়ারির ইলেকশনের পরে একটা যারা অর্থাৎ এক্সক্লুসিভ ইলেকশন এর যারা বলে ইনক্লুসিভ, মানে না, যারা এক্সক্লুসিভ করার অর্থাৎ ফাঁকা ইলেকশন করার মতলব বা যারা, তারা কিন্তু তারা এটা বেনিফিট পাইছে।
এবং যাই বেনিফিশিয়ারিরা এইটাও ওয়ার্কআউট করার চেষ্টা করবে, আমি বলতেছি তাদের মধ্যে করবে, আমাদের মধ্যে করবে। আমরা একটু বিরতিতে যে আমি আপনার কাছেই ফিরবো বিরতির পরে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম নির্বাচনী চ্যালেঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন, একটা ছোট বিরতির পর ফিরছি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম জনতন্ত্র গণতন্ত্রের আলোচনায়। আপনারা যারা আমাদের সঙ্গে অনুষ্ঠানে ছিলেন তারা জানেন যে ইউরুগুয়ে এবং ফ্রান্সের খেলায় কেউ কোনো পক্ষই গোল দিতে পারেনি। আপনারা আশা করি এখন আমাদের সঙ্গে এই আলোচনা অনুষ্ঠানে আছেন, দেখছেন, যুক্ত আছেন। নীলমে ভাই, আপনারা শেষ করেছিলাম। আমি বলছিলাম যে 5ই জানুয়ারির নির্বাচনের পরে যেভাবেই হোক এই গভর্নমেন্ট সমস্ত কিছু ম্যানেজ করে ভালোই কিন্তু চলেছে, এবং এইটা যত যেই কন্ট্রোভার্সির কথা বলুক না, গভর্নমেন্টটা অ্যাকসেপ্টেবল না, এটা না, আমার মনে হয় গভর্নমেন্টের হোল পিরিয়ডটা ওয়েল অ্যাকসেপ্টেড ন্যাশনালি ইন্টারন্যাশনালি। ভিন্ন মত থাকতে পারে, আপনার দিক থেকে নির্বাচন যা মাঝে হয়েছে কোনো চ্যালেঞ্জ আপনি দেখেন না তেমন কিছু? কিন্তু এইখানে দুইটা জিনিস, একটা হলো যে এই দেশের মানুষ 5 বছরের প্র্যাকটিক্যাল অপোজিশন দেখে নাই, এটা একটা বড় শূন্যতা এবং বড় অভাব। দ্বিতীয়ত যে এটার মধ্যে 5ই জানুয়ারির যে ইলেকশনটা হয়েছে এটা তো সবাই, ইট ইজ নট এর আইডিয়াল ইলেকশন, মোটেই সঠিক ইলেকশন না, কিন্তু এটা কনস্টিটিউশনাল বাধ্যবাধকতার জন্য আমাদের তারপরেও আওয়ামী লীগ ভালোই চালাইছে বিকজ অফ দ্য ফল্টি প্রসেস অফ বিএনপি। এটা আমি একদম স্টেট বলি, ফল্টি পলিটিক্স অফ বিএনপি। ওনাদের ভুল রাজনীতির কারণে ওনারা সেটা করেছেন, এবং তার সাথে ওনাদের সাথে জামাত এবং আদার ফান্ডামেন্টাল জড়িত হওয়ার কারণে এইটা আরও এই গভর্নমেন্টের জন্য অনেক বেশি সুবিধা হয়েছে, বা আমাদের বলেন 14 দলের জন্য সুবিধা হয়েছে। যেখানে যে পয়েন্টটা সেটা হলো 5ই জানুয়ারির মতন ইলেকশনের কারণে, এটা যেহেতু একটা প্রত্যাশিত ইলেকশন না, কাম্য ইলেকশন না, এই ধরনের নির্বাচনের মধ্যে তো অনেক এর বেনিফিশিয়ারিরা অনেক রকমের এই রকমের আরেকটা ইলেকশন করলে আরো কিছু ফায়দা পাওয়া যায় কিনা সেটা খুঁজতে পারে, এটা অনেক সহজ ম্যানেজ করা। এই গ্রুপটা কারা? এরা কি রাজনৈতিক রাজনীতির মধ্যে, রাজনীতির বাইরে, ব্যবসার মধ্যে বাইরে সব রকমই আছে এখানে, এবং তারা ন্যাচারালি এই আবার একটা ইলেকশনে আসে, এইটা তাই আবার তারা সেটা সক্রিয় হবে। এবং আমি মনে করি নেক্সট ইলেকশনে এইটাও একটা পলিটিক্যাল চ্যালেঞ্জের ব্যাপার, যারা আরেকটা 5ই জানুয়ারি ইলেকশন করতে চায় তাদেরকে ডিফিট দিয়ে, তারা আরেকটা 5ই জানুয়ারি ইলেকশনের স্বপ্ন দেখবে না, কিন্তু রাজনীতির অঙ্গনে এই স্বপ্নটা অনেকে দেখে এখনো, যে আবার 5 তারিখের মতন হবে। এটা একটা বড় চ্যালেঞ্জের জিনিস। দ্বিতীয়ত উনি যে কথাটা বলেছেন, আমি আবার কনস্টিটিউশনাল পয়েন্টে বলি, প্রশ্ন করছেন যে কনস্টিটিউশনাল ইস্যুতে বলি, যে জিনিসটা করলে এটা বিতর্কের অবসান হয় না, সেই বিতর্কটা সেটা আবার সেখানে যাওয়ার তো কোনো দরকার নাই। আপনার এটা হলো যে আবার কনস্টিটিউশনাল প্রসেসে প্রভিশনাল গভর্নমেন্ট শেখ হাসিনার নেতৃত্বে আবার হবে, সেইটা নিয়ে বিতর্ক হতে পারে। তাই বিতর্ক যদি কিছু হয়ও, তাহলে এটা আগে বিতর্ক হতে এখন একটু বিতর্ক হবে। তার চাইতে আমাদের বেটার হলো আমরা পলিটিশিয়ানদের নেতৃত্বে এই পলিটিক্যাল প্রসেসেই আমরা ইলেকশনটা করি, ওইটা হচ্ছে এটা ভালো। আমি এইটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার, এটা আমার একদম অ্যাবসলিউটলি, আমরা এইটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি, সেইটা বেটার। এবং বিএনপিকেও আমি বলবো যে 5ই জানুয়ারি একটা ইলেকশন করার যে ষড়যন্ত্র, ওই ফাঁদে পা না দিয়ে, এবং এই কনস্টিটিউশনাল প্রসেসটাকে এনরিচ করার জন্য ওনার যদি ইলেকশনটা আসেন সেটা ভালো হবে। আর যেটা হলো যে এইটা সেটা যদি আদায় করে নিতে পারেন, আমরা 90 পর্যন্ত তো অনেক আন্দোলন, অনেক রক্ত ওনারাও ছিলেন, সেটা যদি করতে পারেন সেটা হলো তাদের ব্যাপার, কিন্তু আমরা মনে করি আমরা তো এটার প্রয়োজন তো দেখতেছি, দেখলে তো সাপোর্ট অবশ্যই। অধ্যাপক আবু সাইদ, যে কথাটা উনি বলেন, এবং দর্শকে যে প্রশ্ন করছিলেন যে করা যায় কিনা একটা পরিবর্তন, আর একই সঙ্গে উনি কিন্তু ওই কথাটা একটু আপনাকে যোগ করে যে মতলববাজ, সুবিধাবাজ, তারা আবার একটু চাইবে যে আগে নির্বাচন, ওনার কথা থেকে আমি উদ্ধৃত করে বলছি। এগুলো সবসময় থাকে, তবে আমি যেটা মনে করছি এবং বিশ্বাস করি, আমাদের দেশে জনগণ যদি সার্বভৌম হয়, সমস্ত ক্ষমতার মালিক হয়, জনগণ যাদের নির্বাচন করে দিয়েছে তাদের অধীনেই একটা নির্বাচনকারী সরকার গঠন করে নির্বাচন করার এই সিস্টেমটা, আমি সিস্টেমের কথা বলছি, ব্যক্তির কথা বলছি না,
এই সিস্টেমটা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা উচিত। ভারত বলেন, বিভিন্ন দেশে বলেন, এই সিস্টেমটা দাঁড়িয়ে গেছে। মানে মানে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হন আর যিনি হন, এই পদ্ধতিটাকে আপনি জোর দিচ্ছেন। হ্যাঁ, আমি এটাকে এখন প্রধানত যেহেতু আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী এই দায়িত্ব নিয়েই এই সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করতে চাচ্ছেন এবং পাকাপোক্তভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, সেই জায়গাটা আমরা সন্দেহ করার কোনো অবকাশ নেই। এই কারণে যিনি অকপটে বলেন যে আগের নির্বাচন হয়তো প্রশ্নবোধক ছিল, যিনি বলেন সামনে নির্বাচন সুষ্ঠু নির্বাচন একটা হবে, তাহলে আমাদের সবারই উচিত যে আমরা যারা রাজনীতি করি, যে কথাটা আম্বিয়া ভাই বলেন, সেই রাজনীতিবিদদের পারস্পরিক আস্থার একটা ভিত্তি তৈরি করা এবং তারা মিলে একটা নির্বাচনী সিস্টেম চালু করা, যেটা মূলত প্রধানমন্ত্রী যে সিস্টেমটার কথা বলেছেন এটাই গ্রহণযোগ্য সিস্টেম। সারা পৃথিবীতে এখনও পর্যন্ত অধিকাংশ দেশের গ্রহণযোগ্য এটা সিস্টেম। সেই সিস্টেমকে আমরা শক্তিশালী করি। এই সিস্টেমকে শক্তিশালী করতে গেলে যা যা দরকার, যেমন নির্বাচন কমিশন কতখানি শক্তিশালী হবে, নির্বাচন কমিশনকে কতখানি শক্তিশালী করা যায়, আইনের বিভিন্ন দিক পর্যালোচনা করে সেই ধরনের বিকল্প উপস্থাপন মানে ধরুন যদি নির্বাচন কমিশন কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে ভারতের চাইতেও আইনগতভাবে শক্তিশালী, আমরা বলতে শুনেছি যারা বিষয়ে আপনি নিজেও গবেষণা করেন, তো তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার যেটুকু শক্তি প্রয়োগের জায়গা আছে সেটা নিয়ে সমালোচনা করা হয় যে আর একটু ব্যবহার করা যেত কিনা। এর বাইরেও যদি বিএনপি আরো কিছু প্রস্তাব নিয়ে আসে নির্বাচন কমিশনকে সংস্কারের বা শক্তিশালী করা, সেটাতে আওয়ামী লীগের সমর্থন থাকবে এই মুহূর্তে? অবশ্যই সমর্থন থাকবে না। একটা সুষ্ঠু নির্বাচন নিয়মতান্ত্রিক সাংবিধানিকের ভিতরে যদি তার ভিতরে কেউ প্রস্তাব নিয়ে আসে, সেটা অবশ্যই দেশবাসী বিবেচনা করবে, দল হিসাবে আওয়ামী লীগ বিবেচনা করবে আমার ধারণা। কারণ হলো একটা সিস্টেম প্রধানমন্ত্রী যেখানে ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, সেই সিস্টেম ভালো মন্দ এবং তার নানা ধরনের জটিলতার ভিতর দিয়ে আমাদেরকে ধীরে ধীরে পরিশীলিত করে দেশকে একটা অবস্থায় দাঁড় করাতে হবে যে রাজনীতিবিদদের হাতে। সেখানে আম্বিয়া ভাই যে বললেন যে সুবিধাবাদী বা ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করা, বাইরের থেকে যারা এই ধরনের পাচিজানের মতো আর একটা নির্বাচন করার জন্য এটা চক্রান্ত, ষড়যন্ত্র কিংবা ভেস্টেড কোয়ার্টার গড়ে উঠেছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে রাজনীতির থেকে দূর হয়ে যাবে, নির্বাচন প্রক্রিয়াতে দূর হয়ে যাবে এবং ক্ষমতার ভর কেন্দ্র থেকেও তারা দূর হয়ে যাবে। সেইটা আমার মনে হয় উচিত আমাদের সবারই, যে এই সিস্টেমটা কীভাবে ডেভেলপ করা যায়, তার জন্য নির্বাচন কমিশন, নির্বাচন প্রক্রিয়া, আইন এবং তার সাথে সাথে আর একটা কথা আপনি বলেছেন যে আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের দুর্বলতা আইনের না, আইন প্রয়োগের ক্ষেত্রে। কারণ দীর্ঘদিন সামরিক শাসন থাকার ফলে আমাদের দেশে যারা আইন প্রয়োগ করবে অথবা যারা নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে, তারা অনেকটা নিজেদের সক্ষমতা নিয়ে দাঁড়াতে পারে না। এই সক্ষমতার জায়গাটা সৃষ্টি এবং আস্থাটা সৃষ্টি তাদের নিজেদের আত্মশক্তির জাগরিত করে আইনের ভিতর থেকে করার মতো সহায়তা সর্বদিক প্রতিষ্ঠানগুলোর আপনি নিরপেক্ষতার শক্তির কথা বলছেন। আহমেদ আজম খান খুবই ভালো ভালো কথা বললেন, কিন্তু একটা কথা বলছেন যে আন্দোলন করে, যদি আপনারা প্রায় বলেন যে নেতা কর্মীরা অনেক ঝামেলার মধ্যে আছেন, মামলা মোকদ্দমার মধ্যে আছেন, আন্দোলন করাটাও তো খুব কঠিন কাজ বলেই মনে হচ্ছে। আবার উনি যে কথাগুলো বললেন যে একটা রাজনৈতিক প্রক্রিয়া ওনারা এগিয়ে নিচ্ছেন, তো তার প্রতি আস্থা কেন রাখা যাচ্ছে না? তাহলে না হলে এই যে নুরুল ভাই বলেন যে সুযোগ সন্ধানীরা তো আসবেই, আপনারা আসেন, নিজেকেই শূন্যতা তৈরি হচ্ছে বলেও তো বাকি দুইজন মনে করছেন। দেখুন, আমার শ্রদ্ধেয় দুই অগ্রজ যে আলোচনাগুলো করলেন এখন আমি শুনলাম এবং ভালো কিছু আলোচনা করেছেন। এখানে কয়েকটি বিষয়ে আমি বলতে চাই যে সাইদ ভাই যেমন বললেন যে এই চ্যালেঞ্জটা কিন্তু বিএনপিকে নিতে হবে, বিএনপি এই চ্যালেঞ্জটা নেবার জন্য প্রস্তুত। কিন্তু যখন একটা রাষ্ট্রের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ে, যেমন আপনার পুলিশ বলেন, ডিবি, র্যাব, অর্থাৎ এই আইন শৃঙ্খলা বাহিনী যখন তাদের নিজেদের স্বকীয়তায় না থেকে পুরোপুরি সরকারি পক্ষ হয়ে যায়, যখন আপনার ব্যাংকিং ব্যবস্থা শেষ, গণতান্ত্রিক ব্যবস্থা শেষ, আপনার পাবলিক সার্ভিস কমিশন শেষ, বাংলাদেশের কোনো সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেখানে না থাকে,
সেখানে আপনি একটা নির্বাচনে চ্যালেঞ্জ দেবেন প্রতিপক্ষের বিরুদ্ধে। আপনি যদি সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে হয়, সেটা কিন্তু আপনি পারবেন না। আজকে সেটা সম্ভব নয়। যেমন সাইদ ভাই বললেন যে নির্বাচন কমিশন তো নির্বাচন করবে, চমৎকার বলেছেন। এখন নির্বাচন কমিশনের অবস্থাটা দেখেন। আপনি আরেকটা কথা বলেছেন যে পৃথিবীর অনেক দেশেই কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। খুব সত্য কথা, আমরা ভারতে দেখি, ইংল্যান্ডে দেখি, আমেরিকায় দেখি, অধিকাংশ উন্নত দেশে আমরা তাই না? মালয়েশিয়ায় দলীয় দেখলাম। সরকারের অধীনে নির্বাচন হয়, নির্বাচনকালীন সরকারের অধীনে মানে নির্বাচন উনি হয়। বলছেন যে দলীয় রাজনৈতিকভাবে নির্বাচিত সেই মানে অর্থে দলটি ক্ষমতায় থাকে, ক্ষমতায় থাকে, তাদের অধীনেই হয়। ওইটাই কিন্তু নির্বাচিত একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বলতে পারেন। যাই হোক যে শব্দই তাকে বলি, আমরা কিন্তু দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি দলের প্রার্থী পরাজয় বরণ করেছে। আমরা দেখেছি মালয়েশিয়াতে, আমরা দেখেছি ভারতে। কোথাও কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই। অথচ আমরা এখানে কি দেখছি? নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের নির্বাচনটি করবে, সেই নির্বাচন কমিশনটি দেখি সরকারের যে অনুগত, তাদের শক্তভাবে দাঁড়াবার ক্ষমতা নাই, সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই। আমরা এই গাজীপুর এবং খুলনাতেও দেখলাম। তাহলে ওই রাষ্ট্রগুলোর সাথে আমাদের পার্থক্যটা কতটুকু, এবং ওই রাষ্ট্রগুলো প্রেজেন্ট গভর্নমেন্টের অধীনে নির্বাচন করলেও নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই ধরনের আমাদের দেশের সেই প্রেক্ষিত আছে কিনা? নেই। আর আরেকটি বিষয় হলো যে আম্বিয়া ভাই বলেছেন যে 91 নির্বাচন ছাড়া প্রত্যেকটা কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচনেও বিতর্ক হয়েছে। না, আমার ভাইয়ের খেয়াল নেই, 91 নির্বাচনেও বিতর্ক হয়েছে। 91 নির্বাচনের পরে বলা হয়েছিল সূক্ষ্ম কারচুপি হয়েছে। কোনটাই বিতর্ক প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু হয়েছে। কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3টি নির্বাচন, 91, 96, 2001, যে পক্ষই এটাকে নিন্দা করুক না কেন বা বর্জন করুক না কেন, জনগণের কাছে কিন্তু শেষ পর্যন্ত এই 3টা নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ত্রুটির কথাও সাইদ ভাই বলেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ত্রুটি হলে আমরা যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন, কোনোভাবেই নির্বাচন কমিশন সেই স্বাধীনতাটা পায় না বা করতে পারে না, আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ত্রুটিগুলোকে মেরামত করতে পারতাম। সেই ত্রুটিগুলো মেরামত না করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ করলাম। এই পর্যায়ে যখন চলেই গেছে, কিন্তু এখন এই মুহূর্তে এই কয় মাসে আমরা বিএনপি কি করতে পারে বা এখন উপায় তাদের হাতে? সামনে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সামনে কিন্তু সেরকম কোনো সুস্পষ্ট কোনো গ্যারান্টি বা সুস্পষ্ট কোনো ওয়ে আউট এখনো মানুষ দেখছে না। বরং 2টা সিটি কর্পোরেশনের নির্বাচনের পরে ভোটাররা এখন পরিষ্কার হয়ে গেছে যে এই নির্বাচন কমিশন এবং এই সরকার যতটুকুই ছোট সরকার হোক বা সরকার যত কথাই বলুক, এরা নিরপেক্ষ নির্বাচনটা করতে পারবে না। আমার কথাটা হলো যে জনগণের ভোট দেবার অধিকারটা থাকতে হবে, ভোটটা দিতে হবে, এবং যেখানে ভোট দেবে তার পক্ষে গণনাটা হতে হবে। এটা কিন্তু মূল জিনিস। সেই নিরপেক্ষ নির্বাচনের যদি কোনো গ্যারান্টি না থাকে, তাহলে এই যে আম্বিয়া ভাই বললেন যে আবার কিছু স্বার্থান্বেষী মহল চাচ্ছে আরেকটা 5 জানুয়ারি যাতে না হয়। দেখুন 96-তে কিন্তু আওয়ামী লীগ কিন্তু 96-তে যায়নি, বাট বিএনপি কিন্তু 96 নির্বাচন 3 মাসও রাখেনি, তারা কিন্তু ছেড়ে দিয়েছে। আওয়ামী লীগও কিন্তু একই ওয়াদা করেছিল, অনেক ধন্যবাদ অধ্যাপক আবু সাঈদ, শরীফ নুরুল আম্বিয়া এবং অ্যাডভোকেট আজম খান। সাঈদ আস্থা রাখবার কথা বলেছেন, নুরুল আম্বিয়া সতর্ক করে দিয়েছেন অনেকটা, যে রাজনীতিবিদরাই যদি পরিবেশ এরকম অনেক চ্যালেঞ্জিং করে ফেলেন, অশুভ শক্তি সেখানে সেই সুযোগ গ্রহণ করতে পারবে। আপনিও আপনার দলের পক্ষে কাঠামোর কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, আলোচনা করছিলাম নির্বাচনী চ্যালেঞ্জ নিয়ে। জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা মনে করি জনগণই রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি, তাদের যাতে কল্যাণ হয়, তাদের যাতে মুক্তি হয়, সেই লক্ষ্যে অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সবাই আসবে, সে প্রত্যাশা আমাদেরও। আর যে কথা শুরুতেই বলছিলাম, বিশ্বকাপ খেলা চলছে, এই অনুষ্ঠান এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। চলুন আমরা খেলা দেখি, রাজনীতির আলোচনাও শুনতে থাকি। পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।